বার্কোলার সঙ্গে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের ওই ব্যাটেলটায় খেলা হয়ে যেতে পারে। আমার মনে হয় লিভারপুলের এই সিজনের সবচেয়ে বড় বিগ ম্যাচ হতে যাচ্ছে এটাই। যদি আমি বলি যে পিএসজি লিভারপুলের সবচেয়ে বড় পরীক্ষাটা নিতে যাচ্ছে, আপনি কেন আমার সঙ্গে একমত হবেন না? কারণ পিএসজি হচ্ছে যেই ধরনের ফর্মে রয়েছে, চ্যাম্পিয়ন্স লিগের হিসাবটাই পিএসজি বড় পরীক্ষা নিয়েই তো আপনার ম্যানচেস্টার সিটিকে পুরো হচ্ছে গিয়ে তার মানে আপনার সঙ্গে একমত? অবশ্যই একমত। জীবনে এখানে একমত না হওয়ার আসলে কোনো উপায় নাই, কারণ পিএসজি যেই ধারায় আছে আমার মনে হয় মানে আমরা হয়তো শুরুর দিকে আন্ডারডগ কথাটা আসলে তাদের সাথে বলাটা যায় না, কিন্তু হচ্ছে ধরেন ডার্ক হর্স আমি পিএসজি কে ধরবো এখনো। দেখেন এই যে পিএসজির রাউন্ড অফ 16 তো একটা ফাড়া তাদের আছে, তাই না? যেটা তাদের কাটে না, প্রতিবারই রাউন্ড অফ 16 থেকে বিদায় যাওয়ার একটা ব্যাপার আছে। মানে প্রতিবার হয়তো না, 8 বারের মধ্যে দেখা গেছে আপনার 5 বারই হচ্ছে তারা এই রাউন্ড অফ 16 থেকে 8 বারের মধ্যে 5 বার রাউন্ড অফ শেষ 8 বারের মধ্যে 5 বার রাউন্ড অফ 16 থেকে বাদ পড়েছে। এইবারও তো বাদ পড়া যথেষ্ট সম্ভাবনা এবং কারণ আছে। আপনি যখন লিভারপুলের এগেইনস্টে খেলছেন, যারা চ্যাম্পিয়ন্স লিগের 1 নম্বর দল, যারা হচ্ছে যে প্রিমিয়ার লিগের 1 নম্বর দল, এবং আর্নে স্লটের আন্ডারে যে টিমটাকে আমরা দেখতে পাচ্ছি প্রত্যাশা ছাড়িয়ে অন্য মাত্রায় ভালো করছে, তাহলে সেই দলটা কেন পিএসজি কে হারাতে পারবে না? দেখেন এই জায়গায় হচ্ছে গিয়ে লিভারপুলের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হবে ওই পিএসজির অ্যাটাকিং লাইনটা এবং মিডফিল্ড লাইনটা, এই দুইটাকে কিভাবে তারা করে। এই জায়গায় আপনার খেলা কিন্তু অনেক জায়গায় হবে। আপনি পার্টিকুলারলিও যদি আসেন মিডফিল্ড দুই দলের, আমার কাছে মনে হয় এই খেলা মানে আমরা এই কথা অনেকবার বলি, এটা ক্লিশে হয়ে যাইতে পারে যে ব্যাটেল অফ মিডফিল্ড, কিন্তু আক্ষরিক অর্থে এই ম্যাচটা ব্যাটেল অফ মিডফিল্ড। আপনি এক পাশের মিডফিল্ড দেখেন, লিভারপুলে আসেন গ্রাভেনবার্গ, সবোজলাই, ম্যাকঅ্যালিস্টার, 3 মিডফিল্ডার ইনফর্ম এবং 3টাই লিভারপুলের এই বছরের ভালো করার বা এই সিজনের ভালো করার অন্যতম কান্ডারি। এইবার আসেন পিএসজিতে, রুইজ, ভিতিনিয়া, নেভেজ, এই 3 জনকেও যদি আপনি বাদ দেন, এর মধ্যে জাইর এমেরি তিনি ফিট হয়ে এসছেন, শেষ ম্যাচে লিলের বিপক্ষে তিনি বদলি হিসেবে নেমেছিলেন, তারও ওই ক্ষমতা আছে, রুইজকে বসিয়ে দেওয়ার ক্ষমতা তার আছে, চাইলে তিনি সেখানেও খেলতে পারেন। তো এই মিডফিল্ড যারা জিতবে আমার মনে হয় তারাই ম্যাচটা জিতবে, এবং এই জায়গায় ওই মিডফিল্ড থেকেই হচ্ছে কি আপনার ডমিনেন্সটা আসবে। এবং সেখানে আপনি যদি হিসাব করেন দুই দলের অ্যাটাকিং লাইনটাও, সেখানেও কিন্তু আপনি দেখবেন সেখানে হচ্ছে কাকে রেখে আপনি কাকে এগিয়ে রাখবেন। একদিকে হচ্ছে আপনার দেমবেলের ওই পাশটা হচ্ছে আপনার সালা আছেন, ঠিক আছে, অন্য পাশটা আপনি খেভিশা খাভরাশকেলিয়া আছেন, ব্র্যাডলি বার্কোলা আছেন, দিয়াজ এবং গাকপো আছেন। ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে খেলাবো না? সে তো রাইট ব্যাক হিসেবে আছে। আমি যদি আর্নল্ডকে খেলাই আর আমার প্রতিপক্ষ যদি হয় ভাই উসমান দেমবেলে, না বার্কোলা হওয়ার কথা, রাইট ব্যাক তো বার্কোলা হবে না। আমরা একটু 11টা দেখে নেই। বার্কোলার সঙ্গে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের ওই ব্যাটেলটায় খেলা হয়ে যেতে পারে। লিভারপুলের প্রবাবল 11, সেখানে যে ব্যাকলাইন, সেখানে আমরা ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকেই রেখেছি রাইট ব্যাকের পজিশনে। যদিও আর্নে স্লটের আন্ডারে এই সিজনে ভালো করেছেন আর্নল্ড, মানে ডিফেন্সিভ দিকটা একটু ভালো হয়েছে বলেই বেশিরভাগ লোকে হয়তো মনে করছেন। গ্রাভেনবার্গের সঙ্গে ম্যাকঅ্যালিস্টার, সবোজলাই, গাকপো, সালা, দিয়াজ রিসেন্টলি একটু ভালো ফর্মে আছেন। এক্স্যাক্টলি, এবং দিয়াজের এই ফর্মে থাকাটা আপনার সালার জন্য একটা প্লাস পয়েন্ট। যদি তিনি নিজে নাও গোল করেন, তার অ্যাসিস্ট থেকে আপনার দিয়াজ ওই কাজ ঘটিয়ে দিতে পারেন। এবং পার্টিকুলারলি সবোজলাই, মানে আমার মনে হয় রিসেন্ট টাইমে সবোজলাইয়ের মতো এই পজিশনে খুব কম ফুটবলারই এখন পর্যন্ত পারফর্মিং। আচ্ছা, এখন পিএসজির 11টা যদি আপনি দেখেন, পিএসজির আমরা বলতে পারি অনেক বেশি কথা, বার্কোলাকে নিয়ে, দেমবেলেকে নিয়ে, ফ্রন্ট লাইনে খাভারাশকেলিয়া এই ম্যাচে থাকতে পারেন, থাকারই কথা আসলে। এবং আমার ধারণা বার্কোলা ওইখানেই থাকবেন, লেফট সাইড থেকে তার টার্গেটটা থাকবে ওই পাশে আর্নল্ডকে টপকে যতবার তিনি যেতে পারেন। উসমান দেমবেলে তার ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন, রাইট, মিডফিল্ডটা দুর্দান্ত, নেভেজ, ভিতিনিয়া, রুইজ ইজিলি ইউরোপের ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ড মনে হয় আমার কাছে। এবং হাকিমি ওইখানে যতবার, হাকিমি আর মেন্দেস যতবার ওভারল্যাপিং রান নিতে পারবেন, তত বেশি পিএসজির এই ম্যাচটায় জেতার সম্ভাবনা বাড়বে বলে আমার কাছে মনে হয়। এবং এই কারণে আমার মনে হয় যে লিভারপুল এইরকম বড় পরীক্ষায় এই সিজনে প্রিমিয়ার লিগের কোনো দলের কাছ থেকে পড়ে নাই। যতই মিডফিল্ড ব্যাটেল হোক না কেন, ওই ডিফেন্স ভার্সেস ফরওয়ার্ডদের দক্ষতার ব্যাপারটাও আসবে। আমার মনে হয় লিভারপুলের এই সিজনের সবচেয়ে বড় বিগ ম্যাচ হতে যাচ্ছে এটাই। আমার কাছে একদম পুরোপুরি তাই মনে হয়। এখন এইখানে এই ম্যাচের আর বলার বা কি আছে, আমার মনে হয় পিএসজির শক্তির আরেকটা জায়গা নিয়ে একটু কথা বলা যাইতে পারে। মানে
স্পেশালি পিএসজি যখন একবার এইরকম পরিস্থিতি হইলো যে চ্যাম্পিয়ন্স লিগ থেকে তারা বাদ পড়ে যাবে, এরপরে তারা কয়েকটা ম্যাচ খুব ভালো মতো জিতলো, ম্যান সিটিকে 4-2 গোলে হারানো, 2-0 গোলে পিছিয়ে পড়া, এইখানে কয়েকটা ধারাবাহিক পারফরমেন্সের পরে তারা নিজেদেরকে এমন একটা জায়গায় নিয়েছে, এখন ইউরোপের যে কোনো দল তাদের এগেনস্টে খেলার সময় ভাববে যে পিএসজি আসলে এখন আর আগের পিএসজি না, যে পিএসজিতে মেসি, নেইমার, এমবাপ্পেরা ছিলেন, কিন্তু তারপরও চ্যাম্পিয়ন্স লিগে তারা কিছু হয় এইবারও না করতে পারেন। লিভারপুলের কাছে বাদ পড়লে তো কোনো লজ্জার কিছু থাকার কথা না, তাই না? তো আপনি যেভাবে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করছেন, তারপরে তো পিএসজি আরেকটা প্লেয়ারের নাম একটু নেওয়া দরকার, দুয়ে। তিনি আসলে এই মৌসুমে মানে থাকে না যে কিছু কিছু নতুন প্লেয়ার উঠে আসেন, পিএসজি এবং লুই এনরিকের জন্য তিনি সেই রকম একটা প্লেয়ার। আবার লুই এনরিকে শেষ ম্যাচে যখন লিলকে হারাইলেন, পিএসজি যখন হারালো, তারপরে তিনি বললেন যে লিল অনেকটা লিভারপুলের মতো খেলে। হ্যাঁ, এখন এটাও বলেছেন যে না, লিলের কোয়ালিটি আর লিভারপুলের কোয়ালিটির ভেতরে অনেক তফাৎ আছে, লিভারপুল অনেক কঠিন দল, কিন্তু প্লেয়িং স্টাইল একই রকম। তো সেই রকম স্টাইলের এগেনস্টে যখন আপনি জিতে যান, তখন লিভারপুলের সঙ্গে আপনি যখন মাঠে নামেন, তখন আপনার ভেতরে ওই বাড়তি উদ্দীপনা কাজ করা উচিত। এবং আমার মনে হয় পিএসজি এই ম্যাচটা পিএসজি মাঠে খেলা জিততে পারাটা একটু কঠিন শোনাতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় পিএসজি ম্যাচ হারবে না। আমার কাছে মনে হচ্ছে ম্যাচটা ড্র হবে, একটা মানে ধরেন 1-1, 2-2 এরকম লেভেলে। যে আমার কাছে কেন জানি মনে হয় পিএসজি ভালো হয়ে গেছে। দেখা যাক। তবে এই ম্যাচে আরো এক জায়গায় যেই নজরটা আসলে রাখতে হবে সেটা হচ্ছে দেমবেলে ভার্সেস মোহাম্মদ সালাহ, কে এগিয়ে যাবেন এই ম্যাচটা। রোজার মাসে পারফেক্ট ব্যাটল, তাই না? এক পাশে উসমান দেমবেলে, আরেক পাশে মোহামেদ সালাহ। গোলের দিক থেকে ডাবল ওসমান দেমবেলে সালাহ থেকে, কিন্তু আপনি অ্যাসিস্টটা খেয়াল করুন, মানে সালাহ এই জায়গায় একটা কমপ্লিট প্যাকেজ। দেখেন 3টা গোল 4টা অ্যাসিস্ট। ঠিক আছে, এই সিজনের পারফরম্যান্সে দুইজনই বোধহয় সালাহ একটু এগিয়ে থাকবেন ব্যালন ডি'র দেওয়ার ক্ষেত্রে, এই পর্যন্ত দেওয়া হলো সবকিছু সালাহ এগিয়ে থাকবেন, তখন একটু এগিয়ে প্রিমিয়ার লিগের হিসাব কিতাব সেইখানে। তবে থাকে না যে আমরা বলি যে সেহরির ঠিক আগে চ্যাম্পিয়ন্স লিগ, হ্যাঁ অনেকে দেখতে, আজকে তো সেটার একদম আজকে ফার্স্ট এই সিজনের এটা একদম ফার্স্ট। এবং এটা যে শুধুমাত্র যে আমাদের বাংলাদেশের ঘটনাটা এরকম না, মিডল ইস্টে এরকম বেশিরভাগ লোকে আমি দেখেছি যে তারা এরকম মানে আগ্রহ ভরে বসে থাকে, খেয়ে দিয়ে খেলা দেখে, খেয়ে দিয়ে নামাজ কালাম পড়ে এরপরে তারা হচ্ছেন ঘুমাইতে যান। এবং এই ব্যাটেলটায় মূল ম্যান দুজন দেখেন, একটা মোহামেদ সালাহ, একজন উসমান দেমবেলে। এখন তাদের আসলে রোজা রাখলেও ভেঙেই তারা চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবেন। চ্যাম্পিয়ন্স লিগে এই সুবিধাটা আছে, সেটা হচ্ছে আপনি রোজা ভেঙে খেলতে পারেন। আবার অনেক দেশে এখন বোধহয় মার্চ মাসের আর্লি স্টেজ, তো এখন সমস্যার কথা না। অনেক সময় এরকম হয়েছে এপ্রিল মে মাসে যে কোথাও কোথাও ওই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের সময় রোজা ভাঙতে হয়েছে, এরকম দৃশ্য আমরা দেখেছি চ্যাম্পিয়ন্স লিগে। এই ম্যাচের ম্যাচ প্রেডিকশন আমার প্রেডিকশন পিএসজি হারবে না। ভাই এটা তো ভাই হইলো না ভাই, কি চান আপনি আমার কাছে? একটা পার্টিকুলারলি বলবেন, আমি তো বললামই যে ম্যাচ ড্র। আচ্ছা ঠিক আছে, আমার প্রেডিকশন হচ্ছে যে পিএসজি 3, লিভারপুল 2। ও মাই গড, দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি হয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.